গুড মর্নিং। আজকে 25শে মার্চ 2024 আর আমরা এখন আছি দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতে। একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে এখানে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আছে সেটা সেরে নেবো। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আপনারা যদি দার্জিলিংয়ে নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এই দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতে গাড়ি রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অন্যান্য প্রপার্টির মতোই দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতেও ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, আর ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 8টা থেকে সকাল 10টা অবধি। ব্রেকফাস্টে আমরা নিলাম ব্রেড, বাটার, জ্যাম, পোচ, অমলেট, কলা আর মিষ্টি। গাড়িতে সব মালপত্র উঠে গেছে, বাকিরা ভেতরে বসেও গেছে। আমি জাস্ট কাঁচটা পরিষ্কার করলাম। এবার এগোনোর পালা। আমাদের এখানে সব রকম ফর্মালিটিস ডান। এবার এগোবো, আর উইথ আ হেভি হার্ট ইটস টাইম টু সে গুড বাই টু দার্জিলিং। তবে খুব তাড়াতাড়ি আসবো আবার। বাঁদিকে দার্জিলিং মলের রাস্তা উঠে গেল, আর আমরা নিচের দিকে চলে এলাম গাড়ি নিয়ে। আমরা প্রথমে যাচ্ছি দার্জিলিং পিস প্যাগোডা, ওটা দেখে তারপর আমরা সমতলের দিকে রওনা হব। পাহাড়ে গাড়ি চালানোর মজাটা কিন্তু আলাদা। যারা ড্রাইভিং ভালোবাসেন আমার মতো লোকেরা, তাদের জন্য এইখানে পাহাড়ে ড্রাইভিংটা অসাধারণ একটা জিনিস। নতুন নতুন চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে। আমরা এখন দার্জিলিং ক্লক টাওয়ারের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে সামনে ডান দিকে দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডগুলোর পেছনে ক্লক টাওয়ার। যেসব গাড়িগুলো আজকে দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছে তাদের বেশ ভালো ট্রাফিক আছে আজকে। আস্তে আস্তে যাচ্ছে সব গাড়ি। পিস প্যাগোডার দিকে রাস্তাটা জাস্ট দেখুন, একদম সোজা খাড়াই উঠছে। বেশ সরু রাস্তা এবং গাড়ি চলে এলে উল্টো দিক থেকে বেশ চাপ হচ্ছে। দুটো জিনিস পুরো আমাদের ঝুলিয়ে দিল। একটা হচ্ছে রাস্তার কন্ডিশন খুব বাজে। একে তো প্রচন্ড খাড়াই, সেটার জন্য আমি বাজে বলছি না, কিন্তু রাস্তার কন্ডিশন ইটসেলফ প্রচন্ড বাজে। আমরা একটা জায়গায় গিয়ে বিচ্ছিরিভাবে ফেসে গেছিলাম, যেখানে গিয়ে গাড়ির চাকা প্রচন্ড স্কিড করছিল। ইভেন টায়ার গলা, রাবারের গন্ধ আমার নাকে এলো, এত বাজেভাবে ফেসে গেছিলাম। আর আরেকটা হচ্ছে গুগল ম্যাপসের ভুল ইন্ডিকেশন। এখানে আমাদের পৌঁছে দিল এমন একটা জায়গায়, গিয়ে দেখলাম যে কিছু নেই, একটা আর্মি ক্যান্টনমেন্ট। এখন এখান থেকে চওড়া রাস্তা চলে এসছে, ওখানে ইন্ডিকেশন দেওয়া ছিল কিন্তু আমরা দেখতে ভুল করেছি। তারপরে আর গুগল কিছু বললো না, একদম আর্মি ক্যান্টনমেন্টে পাঠিয়ে দিল। মানে ভয়ানক রাস্তা, গাড়ির চাকা পাকা ঘষে। এখন দেখুন কি সুন্দর চকচকে রাস্তা, প্রচন্ড গাড়ির লাইন। আমাদের আজকে রায়গঞ্জ ফিরতে হবে, তো এখানে অনায়াসেই 1-1.5 ঘন্টা সময় হয়তো লেগে যাবে, কারণ ভীষণ গাড়ির চাপ এখানে। বেশিরভাগ লোকেই যারা এসছেন তারা ভাড়া গাড়িতে এসছেন, তো তারা জাস্ট গাড়িটা ছেড়ে দিয়ে ড্রাইভারের কাছে তারা বেরিয়ে যাচ্ছেন হেঁটে। কিন্তু আমাদের তো সেই স্কোপ নেই, তো ওই জন্য গাড়ি একটা জায়গা থেকে ঘুরিয়ে নিলাম। এখন নিচের দিকে নেমে যাচ্ছি। এবারে আর হলো না আমাদের জাপানিজ টেম্পল ঘুরে দেখা আর পিস প্যাগোডা ঘুরে দেখা, তো পরের বার এসে করব সেগুলো। কারণ প্রথমে একটা ভুলভাল জায়গায় গিয়ে টায়ার ফায়ার ঘষে যাতা কাণ্ড হলো। এখন প্রচন্ড জ্যাম, তো ওই জন্য আমরা নিচের দিকে বেরিয়ে যাচ্ছি এবার। দার্জিলিং থেকে রায়গঞ্জের দূরত্ব হলো 235 কিলোমিটার। আবার আমরা মেঘের মধ্যে ঢুকে গেছি। এখন আমরা হিলকাট রোডে কানেক্ট করিনি, কিন্তু ওপর দিয়ে যাচ্ছি আর রাস্তায় এরকম পুরো মেঘে ভরে গেছে। ভিজিবিলিটি খুবই কম, যেরকম দেখছেন সামনের গাড়িটাকেও আবছা দেখা যাচ্ছে। তবে এই ওপরের রাস্তাগুলোর কিন্তু অবস্থা খুব খারাপ। এখন যদি একটু বেটার হয়েছে, অনেক অনেক জায়গায় গর্ত রয়েছে এবং খুব ট্রিকি সিচুয়েশন হয়ে যাচ্ছে। এই যে আমরা এখানে হিলকাট রোডে এসে এবার মিশছি। এই ডান দিক দিয়ে আসছি হিলকাট রোড, আমরা এখান দিয়ে হিলকাট রোডে গিয়ে পড়বো। কানেক্ট করে গেলাম হিলকাট রোডে, আর যে হিলকাট রোডের সিগনেচারটা সেটা দেখতে পেয়ে গেলাম, সেটা হচ্ছে টয় ট্রেনের লাইন। হিলকাট রোডে চালানোর এই একটা বিরাট বড় প্রবলেম আছে, সেটা হচ্ছে এই বাঁদিকে টয় ট্রেনের লাইন। দেখতেই পাচ্ছেন রাস্তা থেকে কতটা উঁচুতে রয়েছে। বাঁদিকে চাপতে গিয়ে, ডান দিকে গাড়িকে পাশ দিতে গিয়ে যদি আমি বাঁদিকে চাপতে যাই, একটু বেশি বাঁদিক হয়ে গেলেই গাড়িতে লেগে যাবে। এটা একটা মেজর পয়েন্ট, যেটা আমাদের মনে রেখে চালাতে হবে। এখানে কার্শিয়াং এখান থেকে 24 কিলোমিটার। তারপরে কার্শিয়াং পার করে আমরা রোহিণী রাস্তায় ঢুকে যাব। এই জায়গাটায় হিলকাট রোড বেশ চওড়া, চালিয়ে একটু আরাম হচ্ছে। আর এখন টেম্পারেচারটা বলে দিই, 11 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা এখন রায়গঞ্জ পৌঁছবো, তখন কত টেম্পারেচার সেটাও আপনাদের জানাবো। তাহলে বোঝা যাবে যে কততে শুরু করেছিলাম আর কততে গিয়ে শেষ করলাম। আমরা এক্ষুনি সোনাডা বাজার ক্রস করছিলাম, তো এই বাসটার সামনে ছিল, আমি পিছনে ছিলাম এই বাসটার। হঠাৎ দেখি একটা পুলিশ এসে ওই বাসটারও ছবি তুললো, আমারও ছবি তুললো, পেছনের যে গাড়িগুলো এসছিল তাদেরও ছবি তুললো। তো আমি জিজ্ঞেস করলাম পুলিশ অফিসারকে যে কি ব্যাপার, আপনি ছবি তুললেন? তখন বলে আপনাকে আমি হাত দেখিয়েছি, আপনি দাঁড়াননি, ওই জন্য ভায়োলেশন হয়েছে। আমি তখন বললাম স্যার আমি কি করে দাঁড়াবো, আমি তো আপনাকে দেখতেই পাইনি, আপনি তো বাসের সামনে দাঁড়িয়ে হাত দেখিয়েছেন, আর আমি তো সামনে বাস দেখছি শুধু, আমি তো আপনাকেই দেখতে পাইনি।
তো তারপর উনি চলে গেলেন। আমি যখন লাইনটা ছেড়ে দিল তখন আবার ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি কেস দেবেন আমাকে? তখন বলে যে ঠিক আছে, আপনাকে আমি কোনো কেস দেবো না, আপনি চলে যান। তো এই ঘটনা ঘটলো সোনাডায়। এবার আমরা নেমে এসেছি বেশ খানিকটা এখান থেকে কার্শিয়াং, আর 9 কিলোমিটার দূর। এখনো চারিদিকে মেঘ, কুয়াশা, খুবই আস্তে আস্তে ট্রাফিক মুভ করছে। এতক্ষণ ভালোই আসছিলাম, এবার কার্শিয়াং এর জাস্ট আগে জ্যামে পড়ে গেলাম, বিরাট বড় জ্যাম। আস্তে আস্তে গাড়িগুলো এগোচ্ছে যদিও। আমরা এখন ঠিক কার্শিয়াং ট্যুরিস্ট লজের সামনে দাঁড়িয়ে। এই ডান দিকে দেখতে পাচ্ছেন কার্শিয়াং ট্যুরিজম প্রপার্টি। আমরা যতবার কার্শিয়াং এ ছিলাম ততবার এখানেই ছিলাম। খুব ভালো প্রপার্টি, আর এখানে মোমো হচ্ছে বিখ্যাত। আপনারা যদি এখানে নাও থাকেন, যদি এই রাস্তায় কখনো যান, এদের এখানে মোমো ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর এই হচ্ছে কার্শিয়াং ট্যুরিজম প্রপার্টির পার্কিং লট, আর এটা হচ্ছে এন্ট্রান্স। আমরা এখন কার্শিয়াং এর মধ্যে দিয়ে যাচ্ছি, এটা ওয়ান ওয়ে। আসার রাস্তাটা নিচ দিয়ে, আর আমরা এখন ওপর দিয়ে যাচ্ছি। আজকে একটু কম্পারেটিভলি ফাঁকা ফাঁকা, কারণ আজকে দোল আছে। এটা দোলের সেলিব্রেশন চলছে এখানে। সামনে কার্শিয়াং রেলওয়ে স্টেশন, আর এখান থেকে আমরা আবার বাঁ হাতে নেমে যাব। আর ডান দিকে চলে গেলে আবার কার্শিয়াং ট্যুরিস্ট লজের দিকে রাস্তাটা চলে যাচ্ছে। এখানে সাংঘাতিক ভিড়, কারণ হোলি সেলিব্রেশন হচ্ছে, যা দেখে মনে হচ্ছে। লোকজন রং মেখে বাইরে বেরিয়েছেন। বাঁদিকে একজন ভেজা জামা কাপড়ে কাঁপছে, কিন্তু তবু হোলি খেলা চাই। আই লাভ দ্য স্পিরিট। এখান থেকে আমরা হিলকাট রোড ছেড়ে দিচ্ছি আর রোহিণীর দিকে এগিয়ে যাচ্ছি। এই শুরু হয়ে গেল আমাদের পাহাড়কে বিদায় জানানোর জায়গা। আর এখান থেকে বেশ কিছু পাক নামলেই টেম্পারেচারটাও প্রচুর বেড়ে যাবে, আর পাহাড়ও আমরা পিছনে ছেড়ে এগিয়ে যাব সমতলের দিকে। এটা প্রচণ্ড স্টিপ রাস্তা, রোহিণীর রাস্তাটা। খুব তাড়াতাড়ি ওপর নিচে করার জন্য এই রাস্তাটা বেস্ট, আর রাস্তার কোয়ালিটিও খুব ভালো। আগের দিন যখন আমরা এখান দিয়ে উঠেছিলাম তখন পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কুয়াশা ছিল। আজকে অনেকটা বেটার কন্ডিশন। আমরা এখন রোহিণীর রাস্তার টোল প্লাজাটা ক্রস করে চলে এলাম। পাহাড় এখন আমাদের পিছনে, আমাদের বাঁ হাতে, আর আমরা এগিয়ে চলেছি সমতলের দিকে। এখন একটুখানি আন্ডুলেটিং রাস্তা আছে, কিন্তু এটাকে পাহাড় বলা যায় না। আমরা পাহাড়ের থেকে নেমে এসেছি। তো এবারের মতো পাহাড়ের ট্রিপ আমাদের এখানেই শেষ। যদিও জার্নি এখন অনেকখানি বাকি আছে, আমাদের কলকাতা ফিরতে হবে। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, কীরকম রাস্তা সব কিছু আপনাদের ডিটেলে বলবো। সঙ্গে থাকুন। এখান থেকে 11 কিলোমিটার পর মাটিগাড়া থেকে আমাদের ডান দিকে বেঁকে যেতে হবে টুয়ার্ডস ন্যাশনাল হাইওয়ে, যেটা দিয়ে আমরা আজকে রায়গঞ্জ যাব। আমরা মাটিগাড়া থেকে ডান দিকে বেঁকে গেছি, এখন হাইওয়ে ধরে নিয়েছি। চারিদিকে এখনো লোকালয় আছে, তো ওই জন্য একটু আস্তেই চালাতে হচ্ছে। একদম ফাঁকা হাইওয়ে এখনো পাইনি। এখান থেকে ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করে নিলাম আমরা। একটু আগে বাগডোগরা এয়ারপোর্ট ছেড়ে আমরা চলে এলাম। বাঁ হাতে বাগডোগরা এয়ারপোর্ট পড়লো, আর ডান হাতে যে রাস্তাটা সোজা চলে গেল সেটা পানি ট্যাঙ্কি, মানে নেপাল ইন্ডিয়া বর্ডারের দিকে চলে গেল। আমরা জাস্ট শিলিগুড়ির বাইরে আছি, আর রাস্তায় দেখুন দুপাশে কি সুন্দর চা বাগান শুরু হয়ে গেছে। রাস্তা কিন্তু তুখোড়, অসাধারণ রাস্তা। ইসলামপুর বাইপাস অব্দি রাস্তা অদ্ভুত সুন্দর থাকবে। তারপরে আগেরবার আসার সময় যা দেখেছিলাম, ইসলামপুর বাইপাস থেকে সুরজপুর টোল প্লাজা অব্দি রাস্তা খুব খারাপ। এখন জানি না এপাশের রাস্তাটা কিরকম হবে, মানে যাওয়ার রাস্তাটা কিরকম হবে। আসার রাস্তাটা আমরা খুব খারাপ পেয়েছিলাম। এই রাস্তার ওপর দিয়ে যে ফ্লাইওভারটা চলে যাচ্ছে, এটা বেসিক্যালি ঘোষপুকুর বাইপাস। আমরা এর নিচ দিয়ে গিয়ে ডান দিকে বেঁকে যাচ্ছি, রায়গঞ্জের দিকে চলে যাচ্ছি। রায়গঞ্জ, ইসলামপুর সব এই রাস্তাটা দিয়ে। এখান থেকে ইসলামপুর 48 কিলোমিটার, কিষানগঞ্জ 78 কিলোমিটার। আজকে যেহেতু দোলের দিন, প্রচুর বাইকে করে লোকে রং মেখে বেরিয়েছেন, খুব ভালো কথা। কিন্তু খুব কম লোকেই আছে যারা হেলমেট পরেছেন। এবার আমরা ইসলামপুর বাইপাসে উঠে গেলাম। ডান দিকের রাস্তাটা ঢুকে গেল ইসলামপুরের ভেতরে, আর আমরা এখন ইসলামপুর বাইপাস দিয়ে চলে যাচ্ছি। রাস্তাটা কিছু নতুন করে বলার নেই, তুখোর রাস্তা। যতবার এসেছি একই রকম কন্ডিশন পেয়েছি। দুর্দান্ত রাস্তা, আর পিওর ড্রাইভিং প্লেজার যাকে বলে এই রাস্তাটা, সেটাই। এখান থেকে ডালখোলা আর 62 কিলোমিটার। এখন ইসলামপুর বাইপাস ছেড়ে আমরা এগিয়ে এসেছি, আরও পূর্ণিয়ার দিকে যাচ্ছি। কিন্তু রাস্তা কিন্তু খারাপ হয়ে গেছে। ইসলামপুর বাইপাসে যেরকম অবস্থা ছিল রাস্তার, তার থেকে অনেকটা খারাপ হয়ে গেছে। প্যাচ ওয়ার্কে ভর্তি রাস্তায়, আর প্রচণ্ড গাড়ির ভাইব্রেশন হচ্ছে। আর কিছু কিছু জায়গায় প্যাচ ওয়ার্কও নেই, গর্ত রয়েছে। আচমকা সামনে গর্ত চলে আসছে, যার জন্য বেশ বাম্পি রাইড হচ্ছে। আমরা এক্ষুনি গাইসাল স্টেশন ক্রস করে এলাম। এখন এগিয়ে যাচ্ছি পূর্ণিয়ার দিকে। আর এই গাইসাল কিন্তু ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছে একটা খুব
দুঃখজনক এবং একটা খুব খারাপ ঘটনার জন্য। আপনারা যদি ঘটনাটার ব্যাপারে জানেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি না জানেন তাহলে আমি ভিডিও শেষে বলে দেবো ঘটনাটা কি ঘটেছিল। আমরা এখন কিষানগঞ্জের পাশ দিয়ে চলে যাচ্ছি। ওপরে যে ফ্লাইওভারটা সেটা আসার ফ্লাইওভারটা, আর আমাদেরও ফ্লাইওভারে উঠতে হবে। ওই যে সামনে দেখা যাচ্ছে ওইখানে আমরা উঠবো। আর ডান হাতে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন সেটা যাচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনটা আরেকটু আগে ডান হাতে পড়বে। এখান দিয়ে আমরা এবার ফ্লাইওভারে উঠে গেলাম। কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে দিয়ে আমরা এখন যাচ্ছি। রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এই জায়গায়। টোল দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত টাকা করে টোল দিচ্ছি কিন্তু রাস্তার অবস্থা কিন্তু শোচনীয়। ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি, মনে হচ্ছে ঘোড়ার পিঠে চড়ে এগোচ্ছি। লাফিয়ে লাফিয়ে বাম্পি রাইড করতে করতে আমরা এগোচ্ছি। কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে এসেছি, আর এখন রাস্তা কিন্তু অনেক ভালো হয়ে গেছে। কোনো প্যাচওয়ার্ক দেখা যাচ্ছে না, কোনো বাম্পি রাইড নেই, খুব স্মুথ রাইড হচ্ছে, খুব ভালো লাগছে। এখন সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন এটা সোজা চলে যাচ্ছে বিহারের ভেতর, মানে পূর্ণিয়ার দিকে। আমরা এবার লেফট টার্ন নেবো এই ফ্লাইওভারের নিচ থেকে টুয়ার্ডস ডালখোলা রায়গঞ্জ। এবার আমরা বেঁকে গেলাম বাঁ দিকে। এখান থেকে একটুখানি গেলেই ডালখোলা বাইপাস শুরু হবে, সেটাও আপনাদের দেখাবো। এখান থেকে রায়গঞ্জের দূরত্ব 47 কিলোমিটার। এখান দিয়ে ডান দিকে যে ডায়াগোনালি রাস্তাটা ভেতরে ঢুকে যাচ্ছে সেটা ডালখোলা টাউন যাচ্ছে, আর আমরা সোজা চলে যাচ্ছি ডালখোলা বাইপাসের দিকে। উঠে গেলাম আমরা ডালখোলা বাইপাসের ওপর, আর এই যে স্ট্রেচটা দিয়ে যাচ্ছি এখন, এর নিচেই আছে রেল লাইনটা। এই রেলওয়ে ক্রসিং এর জন্যই এতদিন ডালখোলা ফেমাস ছিল তার ট্রাফিক জ্যামের জন্য, আর এখন সেটা কত ইজি হয়ে গেছে এখান দিয়ে ক্রস করাটা, কতটা সময় বেঁচে যাচ্ছে লোকজনের। আর রাস্তাটা তো তুখোড়, এটার ব্যাপারে কিছু বলারই নেই। অসাধারণ রাস্তা, এখনো পর্যন্ত খুব ভালো মেনটেন করছে। যবে থেকে খুলেছে তবে থেকে যতবার আমি এই রাস্তায় এসেছি ততবার এনজয় করেছি। যখন এই ডালখোলা বাইপাস খোলেনি তখন সেই বোতলবাড়ি দৌমোহনার রাস্তা দিয়ে যেতে হতো, কত ভয়ানক ছিল সেই সময়গুলো। তাই ভাবছি রাত হয়ে যাওয়ার আগে ঢুকতে হবে, তা নইলে ঝামেলা হতে পারে। সরু রাস্তা, অন্য দিক থেকে গাড়ি এলে কাটানো মুশকিল, কত কিছু ঝামেলা ছিল। এখন সব সেগুলো ইতিহাস হয়ে গেছে। আজকে দোল হওয়ার জন্যে গাড়ির সংখ্যা কিন্তু রাস্তায় অনেক কম, তাই আনন্দ হচ্ছে চালিয়ে, খুব ফ্রিলি চালানো যাচ্ছে। কিন্তু হ্যাঁ, বাইকের সংখ্যা কিন্তু আবার অনেক বেশি, এবং হেলমেটলেস রাইডার্স বাইকে চড়ছে বেশিরভাগ, একটু রাফ চালাচ্ছেও অনেকেই, সেই জন্য একটু আবার সাবধানেও চালাতে হচ্ছে। কিন্তু ওভারঅল গাড়ির সংখ্যা অনেক কম। এবারে আপনাদের গাইসালের সেই ভয়াবহ ঘটনাটার ব্যাপারে বলি। 2 অগস্ট 1999-এ গাইসালে দুটো ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রেন দুটো একই লাইনে চলে আসার জন্য এই ধাক্কাটা লাগে, যার জন্য বহু মানুষ সেদিন প্রাণ হারান এবং অনেক মানুষ আহত হন। আমরা রায়গঞ্জের আগে আছি এখন। আজকে আমাদের শেষ টোল প্লাজা এটাই। আজকে রায়গঞ্জে আমাদের হোটেল হচ্ছে রায়গঞ্জ ট্যুরিস্ট লজ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। আমরা এসে গেছি এখন রায়গঞ্জ ট্যুরিস্ট লজে। রায়গঞ্জে এখন টেম্পারেচার হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আমরা শুরু করেছিলাম আজকে 11 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, আর এখন টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড। রায়গঞ্জ ট্যুরিস্ট লজে আমরা পৌঁছে গেছি আমাদের রুমে। দেখিয়ে দিচ্ছি আপনাদের রুমটা, যদিও দেখানোর খুব একটা কিছু নেই, খুবই মডারেট রুম। এই হচ্ছে মেন দরজা। এই ঢুকে এখানে একটা টিভি, এখানে র্যাক, টেবিল, চেয়ার, আর ওই পাশে একটা ছোটো বারান্দা আছে। এই হচ্ছে রুম। এখানে একটা ডাবল বেড রয়েছে, এ পাশে একটা সাইড টেবিল, ওই পাশে একটা জানলা, দুটো পাখা রয়েছে, এসি রয়েছে, আর এইখানে দুটো চেয়ার আর একটা টেবিল রয়েছে। আর এই রুমটা যেরকম দেখতে পাচ্ছেন মেনটেন্যান্সের অভাব প্রচণ্ডই। এইখানে একটা ছোট্ট ড্রেসিং এরিয়া মতো রয়েছে, এই 200 টাকা আগে সরাই। এটা হচ্ছে একটা ছোট্ট ড্রেসিং এরিয়া মতো। এইখানে একটা আয়না, এইখানে একটা বড় ওয়ার্ডরোব, চেয়ার, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার রয়েছে, কোমোড রয়েছে, আর এপাশে বেসিন আর আয়না রয়েছে। কিন্তু যেরকম বললাম আপনাদের, মেনটেন্যান্সের চূড়ান্ত অভাব রয়েছে এখানে। চারিদিকে এরকম দেওয়ালে ড্যাম্প, এখানে ফাটা। এখানে বেসিক্যালি আমরা যখন ট্রানজিটে থাকি, মানে শিলিগুড়ি থেকে কলকাতা যাই, তখন ডাইরেক্টলি যাতে না যেতে হয় ওই জন্য আমরা রায়গঞ্জ ট্যুরিস্ট লজে এসে থাকি। তাহলে এখানে সত্যি কথা বলতে থাকার কোনো মানে হয় না। আর এখানে আমাদের দিয়েছে 1 লিটারের দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল। আমাদের এই রুমটা হচ্ছে এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডের রুম, আর এটার প্রাইস হচ্ছে পার নাইট 1200 টাকা প্লাস ট্যাক্স। আজকের গল্প এই পর্যন্তই।
এর পরের দিন আমরা রায়গঞ্জ থেকে সকালে বেরিয়ে পড়ি কলকাতার উদ্দেশ্যে। আমাদের কলকাতা পৌঁছতে কতক্ষণ লাগলো, কোন রাস্তা দিয়ে আমরা এলাম, কত টোল লাগলো, রাস্তা কেমন ছিল, লাঞ্চ করার ভালো জায়গা কি, এই সব কিছু নিয়ে আসবো আমি আমার পরের পর্বে। তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।